21শে এপ্রিল 2026, মানে আজ থেকে মাত্র সপ্তাহখানেক আগের ঘটনা। ব্যাঙ্গালোরের একটা টেলিকম কোম্পানিতে কাজ করত 32 বছর বয়সী এক যুবক কিরণ আর তার গার্লফ্রেন্ড প্রেরণা। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই ওদের সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে বিশাল রকম ঝামেলা চলছে। এমনকি সেই ঝামেলা একসময় এমন একটা পর্যায়ে চলে যায় যে কিরণ প্রেরণার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছে। কিন্তু প্রেরণা কিছুতেই কিরণকে ছাড়া থাকতে পারছে না, তাই সে সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য একটা আননোন নাম্বার থেকে কিরণকে ফোন করে। ফোনে প্রেরণা খুব নরম গলাতেই বলে সে এই মুহূর্তে তার বাড়িতে একদম একা আছে, তাই কিরণ যদি এক্ষুনি একবার দেখা করতে আসে তাহলে সামনাসামনি কথা বলে সবকিছু মিটিয়ে নেওয়া যাবে, সম্পর্কটা আবার নতুন করে শুরু করা যাবে। যদিও কিরণ প্রথমে একটু দোনামোনা করছিল, কিন্তু প্রেরণা যখন তাকে বলে আজ তার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা এমনই যেটা কিরণ কখনো কল্পনাও করতে পারবে না। আর এই কথা শোনার পর কিরণ আর রাজি না হয়ে থাকতে পারল না। সাথে সাথে সে রেডি হয়ে রওনা দিল প্রেরণার বাড়ির দিকে। তখন সময় আনুমানিক 10:30 বাজে। কিরণ গিয়ে পৌঁছায় প্রেরণার বাড়ির সামনে, আর বাড়ির সামনে যেতেই কিরণ তো রীতিমতো অবাক। সে দেখতে পায় দরজার ঠিক সামনেই হাতে একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। তার মুখে একটা অত্যন্ত মিষ্টি হাসি। এই হাসি যে কোনো প্রেমিকের মন গলানোর জন্য যথেষ্ট, বিশেষ করে এরকম মান অভিমানের সময়গুলোতে তো অবশ্যই। কিরণেরও হলো তাই। মুহূর্তের মধ্যে সমস্ত অভিমানের বরফ গলে জল হয়ে গেল। বাইকটা রেখেই সোজা গিয়ে জড়িয়ে ধরল প্রেরণাকে। আসলে কিরণ তখনও আন্দাজ করতে পারেনি আজ তার সাথে ঠিক কী হতে চলেছে। প্রেরণা কিরণকে ফুলের তোড়াটা দিয়ে সাথে সাথে তাকে ঘরের ভেতরে টেনে নেয়, তারপর আস্তে করে দরজাটা বন্ধ করে দেয়, যেটা খুবই স্বাভাবিক। কেউ দেখে ফেললে আবার লোকে চারটে কথা বলবে, তার চেয়ে আগে ঘরে ঢুকে যাক, তারপর বাকি কথা। যাই হোক, এরপর শুরু হয় কথাবার্তা। প্রথমে দুজনে ড্রয়িং রুমে বসেই কথা বলছিল, কিন্তু তারপর এই কথা সেই কথা বলতে বলতে ধীরে ধীরে দুজনেই একটু রোমান্টিক হয়ে পড়ে, এবং এরপরেই শুরু হয় আসল খেলা। দুজনের মধ্যে বেশ একটা ক্লোজ মুহূর্তে প্রেরণা হঠাৎ করে বলে ওঠে, এবার তোমাকে সারপ্রাইজ দেওয়ার পালা, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে। এই বলে প্রেরণা কিরণকে নিয়ে চলে যায় নিজের বেডরুমে, এবং তারপর প্রেরণা কিরণের সাথে যেটা করে, কিরণের কাছে যে সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল তা নয়, কিন্তু একটু অদ্ভুত তো বটেই। প্রেরণা ধীরে ধীরে কিরণের সমস্ত জামা কাপড় খুলতে শুরু করে, তারপর কিরণকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দেয়। কিরণ তখন রীতিমতো আকাশে উঠছে, মনে মনে ভাবছে এইবার কোনো স্পেশাল মোমেন্ট আসতে চলেছে। বিছানায় শুয়ে কিরণ কিছু বুঝে ওঠার আগেই প্রেরণা একটা শক্ত দড়ি বার করে আনে এবং কিরণের হাত পাগুলো শক্ত করে বিছানার সাথে বেঁধে দেয়। এইবার বিষয়টা একটু ফিসি লাগতে শুরু করে কিরণের। সে একবার প্রেরণাকে বাধা দিয়ে জিজ্ঞেসও করে এইসবের মানে কি, কিন্তু প্রেরণা তখন খুব শান্তভাবে জবাব দেয়, আরে ভয় পেও না, আজকে আমরা রোল প্লে করব বিডিএস স্টাইলে, তুমি জাস্ট এনজয় করো। এবার প্রেরণার মুখে এই কথা শুনে কিরণও আর কোনো প্রশ্ন করল না। সে ভাবল আজ সত্যি সত্যি কিছু ক্রেজি হতে চলেছে, কিন্তু সেই ক্রেজিনেস যে এরকম রূপ নিতে পারে সেটা সত্যি কিরণ কল্পনা করতে পারেনি। কথা বলতে বলতেই প্রেরণা একটা কালো কাপড় দিয়ে কিরণের চোখ বেঁধে দেয়, এবং কিরণ যখন একেবারে অসহায়, তার হাত পা বিছানার সাথে বাঁধা, চোখে কালো পট্টি, ঠিক সেই সময় ঘরের একটা কোণা থেকে প্রেরণা বের করে আনে একটা পেট্রোলের বোতল, এবং কোনো রকম কথা না বলে পুরো পেট্রোলটা ঢেলে দেয় বিছানায় শুয়ে থাকা কিরণের শরীরে। একদম সাথে সাথে বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যেই পেট্রোলের তীব্র গন্ধ নাকে যেতেই কিরণ চিৎকার করে ওঠে। এতক্ষণে সে খুব ভালো মতোই বুঝে গেছে কিছু তো একটা ভয়ঙ্কর হতে চলেছে, কিন্তু প্রেরণা তখন ধরা ছোঁয়ার বাইরে। কিরণের প্রচন্ড চিৎকার যেন প্রেরণার কান অব্দি পৌঁছালোই না। তারপর একটা দেশলাই কাঠি, প্রেরণা একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ছুঁড়ে মারল কিরণের গায়ে, এবং চোখের পলকে কিরণের শরীরটা দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নিল কিরণের গোটা শরীর। পালানোর আর কোনো পথ নেই। মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই রোমান্টিক সারপ্রাইজের ঘরটা পরিণত হলো
এক জ্বলন্ত নরক কুণ্ডে। নমস্কার, আমি অপূর্ব। আর আমাদের আজকের কেসটা এমন একটা কেস, বিশ্বাস করুন এরকম কেস আমি জন্মেও শুনিনি, অন্তত ইন্ডিয়ার ক্রাইম হিস্ট্রিতে তো একদমই না। যারা এইসব রোল প্লে বা বিডিএস জাতীয় ফ্যান্টাসি শখ রাখেন তাদের জন্য আমাদের আজকের এই কেসটা রীতিমতো দুঃস্বপ্নের মতো। তাছাড়াও এই ভিডিওটা দেখার পর আপনি একবারের জন্য হলেও ভাববেন, আপনার ভালোবাসার মানুষটি যদি কোনোদিন সাক্ষাৎ যমদূত হয়ে আপনার সামনে এসে দাঁড়ায়, তখন সেই পরিস্থিতিটা কতটা ভয়ানক হতে পারে। আজকের এই কেসটা শোনার পর আপনি নিশ্চয়ই ভাববেন, আর তার সাথে সাথে এটাও বুঝে যাবেন ভালোবাসায় ওভার পজিটিভনেস একটা মানুষকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে। সারপ্রাইজের নাম করে এক যুবককে নিজের ঘরে ডেকে রীতিমতো জীবন্ত দিয়ে দিয়েছে তার প্রেমিকা, কিন্তু আসলে এ তো কিছুই নয়। এই নৃশংসতার পেছনে থাকা কারণটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। যাই হোক, তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ বিডিএস মার্ডার। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা আমি না বলে পারছি না, এই যে এত খুঁজে সব থেকে ট্রেন্ডিং কেসগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ধীরে ধীরে 2 লাখ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনারা পাশে থাকলে আমি জানি সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। তাই প্লিজ, বাংলা এখন অলরেডি ভোটের বাজার চলছে, তাই সঠিক ডেটে গিয়ে ইভিএম মেশিনে সঠিক বাটনে তো ক্লিক করবেনই, তার সাথে সাথে আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাও একবার টিপে দেবেন। আমি সবসময় বলি, আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। 2025 সালের মাঝামাঝি সময় ব্যাঙ্গালোরের সেই টেলিকম কোম্পানিতে কাজ করতে করতেই কিরণের সাথে আলাপ হয় প্রেরণার। যদিও প্রথম দিকে দুজনেই স্রেফ ভালো বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দুজনেই বুঝতে পারে ওরা দুজনেই খুব সেম মেন্টালিটির মানুষ। দুজনের পছন্দ অপছন্দগুলো অনেকটা একই রকম। তাই অফিসের ফাঁকে টুকটাক আড্ডা দিতে দিতে বন্ধুত্ব থেকে কখন যে বিষয়টা ভালো লাগায় বদলে গেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই দুজনের মধ্যে কেউই বন্ধুত্বের সেই গণ্ডি পেরিয়ে এই ভালো লাগার কথাটা বলার সাহস পাচ্ছিল না। তাই 2025 সালটা প্রেম আর বন্ধুত্বের মাঝখানে ওভাবেই কেটে গেল। তারপর 2026 সালের 14ই ফেব্রুয়ারি, মানে এই লাস্ট ভ্যালেন্টাইন্সের দিন, প্রেরণা হঠাৎ করে ঠিক করে, না, অনেক হয়েছে বন্ধুত্ব। কিরণ যখন নিজে থেকে কিছু বলছে না, এবার সেই ওকে প্রপোজ করবে। যেমন ভাবা তেমন কাজ। ওই দিনই অফিসের এক ফাঁকে প্রেরণা নিজের মনের কথাটা গিয়ে বলেই দিল কিরণকে। এদিকে কিরণও যেন এটারই ওয়েট করছিল। প্রেরণার প্রপোজালটা পাওয়া মাত্রই সাথে সাথে সেও রাজি হয়ে গেল। আর এখান থেকেই শুরু হলো তাদের এই প্রেমের নতুন সফর। একদম শুরুর দিনগুলোতে সবকিছু ঠিকঠাকই ছিল। দুজনেই দুজনের খুব খেয়াল রাখে, অফিসের পর একসাথে সময় কাটায়, ঘুরে ফিরে সিনেমা দেখে, নতুন নতুন প্রেম করলে যা হয় আর কি। ওটা ছিল ওদের প্রেমের হানিমুন পিরিয়ড। লোকে বলে যে কোনো প্রেমের প্রথম দিকে এই হানিমুন পিরিয়ড নাকি 6-7 মাস চলে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওদের প্রেমের মাত্র 15 দিন যেতে না যেতেই সেই হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেল। আগে হ্যাঁ, মাত্র 15 দিনের মধ্যেই ওদের সম্পর্কে দানা বাঁধতে শুরু করলো সন্দেহ। প্রেরণা একদিন খেয়াল করে দেখলো কিরণ ইদানিং ফোনে অনেক বেশি ব্যস্ত থাকে। আগে যেমন অফিসের ফাঁকে ওরা ঘন্টার পর ঘন্টা গল্প করত, এখন কিরণ সেরকম একটা টাইম দিচ্ছে না। এবার একে তো প্রেরণা প্রেমিকা হিসেবে বেশ পজিটিভ, সে যাকে ভালোবাসে ওই মানুষটার উপর শুধু তারই অধিকার, এরকম একটা ভাবনা চিন্তার মানুষ। তার উপর আবার প্রেরণা তখন কোনোভাবে জানতে পেরেছে যে কিরণ তার এক্স গার্লফ্রেন্ডের সাথে নিয়মিত কথা বলে। ব্যাস, এরপর এই সন্দেহ ধীরে ধীরে শুধু বাড়তেই থাকে। সে যখনই কিরণকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিরণ কথাটা উড়িয়ে দেয়। সে বলে, আরে ও তো জাস্ট একটা ফ্রেন্ড, আগে রিলেশনশিপ ছিল মানেই কি কথা বলা যাবে না? তুমি শুধু শুধু সন্দেহ করছো। কিন্তু প্রেরণা এটা কিছুতেই মানতে চাইছিল না। আসলে জানেন তো, মেয়েদের সিক্স সেন্স আলাদাই লেভেলে কাজ করে, বিশেষ করে এই সম্পর্কের ক্ষেত্রে তো অবশ্যই। তো প্রেরণার সিক্স সেন্স হয়তো প্রেরণাকে বারবার বলছিল যে কিরণ তার থেকে কিছু একটা লুকোচ্ছে, আর কি লুকোচ্ছে সেটা তাকে জানতেই হবে। আর এখান থেকেই ঝামেলার সূত্রপাত। এরপর থেকে মাঝে মাঝে যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে।
এবং সম্পর্কের মাত্র 1-1.5 মাসের মধ্যেই সম্পর্কের তিক্ততা রীতিমতো চরমে পৌঁছে যায়। কিরণ তখন প্রেরণাকে রীতিমতো ইগনোর করতে শুরু করে। প্রেরণা বারবার ফোন করে যায়, কিন্তু কিরণ ফোন তোলে না। প্রেরণা বারবার মেসেজ করে যায়, কিন্তু কিরণ কোনো উত্তর দেয় না। এবং এইভাবে একসময় পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে কিরণ প্রেরণার নাম্বারটাই ব্লক করে দেয়। আর এই নাম্বারটা ব্লক করে দেওয়ার পর প্রেরণা রীতিমতো মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতেই পারছে না তার ভুলটা কোথায়, কেন কিরণ তাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছে। আসলে এই ওভার পজেসিভনেস মানুষরা না একটু জেদি হয়। তারা যেটা চায় যে কোনো মূল্যে সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করে। প্রেরণাও ঠিক তাই করল। কিরণের এই অবহেলা তার ভেতরে জন্ম দিল এক অদম্য জেদের। এই এপ্রিল মাসের শুরুর দিকে প্রেরণা তখনও কিছুতেই হাল ছাড়তে নারাজ। সে চাইছে যে করেই হোক না কেন কিরণকে তার জীবনে ফিরিয়ে আনতেই হবে। তাই প্রেরণা যখন দেখলো সোজা আঙুলে ঘি উঠছে না, তখন সে আঙুলটা বাঁকিয়ে একবার ট্রাই করতে লাগলো। প্রেরণা কিরণকে লোভ দেখাতে শুরু করলো। প্রেরণা জানায় সে কিরণকে একটা দামি স্মার্টফোন কিনে দেবে। আসলে প্রেরণা ভেবেছিল যে কোনো ভাবে যদি কিরণের সাথে একবার পার্সোনালি দেখা করা যায় তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। কিন্তু প্রেরণা তখন বুঝতে পারেনি চেষ্টা করলে ভাঙা আয়না হয়তো জোড়া লেগে যায়, কিন্তু সেই ভাঙা আয়নায় কোনোদিন মুখ দেখা যায় না, আর দেখলে সেটা বিকৃতই লাগে। যাই হোক, কিরণও কম নয়। স্মার্টফোনের লোভ সামলাতে না পেরে সেও চলে যায় প্রেরণার সাথে দেখা করতে। এবার প্রেরণা কিরণকে ফোন গিফট করেছিল কি না সেটা আমাদের জানা নেই, তবে সেই দেখা করার সময় কোনো এক সুযোগে প্রেরণা কিরণের ফোনটা হাতে পেয়ে গেছিল। কিরণ হয়তো কোথাও রেখে ওয়াশরুমে গেছিল বা অন্য কোনো কিছুতে ব্যস্ত ছিল। সেই ফাঁকে প্রেরণা তার অজান্তেই ফোনের গ্যালারি আর হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করতে শুরু করে। আর তখনই প্রেরণা ওই ফোনে এমন কিছু একটা দেখে ফেলে যা তার পুরো পৃথিবীটাকে উলটপালট করে দেয়। সে দেখে কিরণ এবং তার এক্স গার্লফ্রেন্ডের একটা রিসেন্ট ছবি। আর ছবিটা মোটেও কোনো নর্মাল ছবি নয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ওরা একে অপরকে খুব ক্লোজলি জড়িয়ে ধরে আছে। আর ছবি তোলার ডেটটা এই মাত্র কিছুদিন আগের। তার মানে কিরণ যে এই কদিন আগেও বারবার বলছিল ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে ওর কোনো কানেকশনই নেই, সেই সব কথা তাহা মিথ্যে। এই ছবিটা তার জলজ্যান্ত প্রমাণ। প্রেরণা যখন ওই ছবিটা দেখছে তার মনে হচ্ছে তার বুকটা যেন ফেটে যাচ্ছে। সে কিছুতেই কিরণের এই চিটিংটাকে মেনে নিতে পারছে না। যে মানুষটাকে নিয়ে সে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছে, যাকে নিজের সেভিংসের টাকা ভেঙে গিফট কিনে দিচ্ছে, সেই মানুষটা কিনা তাকে এইভাবে ঠকালো। ওই যে বলে না, এক মুহূর্তের মধ্যে পৃথিবী বদলে যাওয়া, প্রেরণার পৃথিবীটাও যেন ওই এক মুহূর্তে বদলে গেল। তার মনের ভেতরে থাকা ভালোবাসাটা এবার রূপ নিল এক কুৎসিত প্রতিহিংসার। ক্রমাগত তার মনে হতে লাগলো ও যাকে এত ভালোবাসলো সে তাকে ঠকিয়ে অন্য কারোর হাত ধরবে, এটা সে কোনোভাবেই হতে দিতে পারে না। আর প্রেরণা আরও একটা জিনিস খুব ভালো মতোই বুঝে গেছিল যে দামি দামি গিফট দিয়ে আর কিরণকে আটকে রাখা যাবে না, কারণ কিরণ মেন্টালি অনেক আগেই ওর থেকে ডিটাচড হয়ে গেছে। এবং এরপরেই প্রেরণার মাথায় খেলে যায় সেই শয়তানি বুদ্ধি। তখনই সে মনে মনে ঠিক করে নেয় যে কিরণ যদি আমার না হয় তাহলে আর পৃথিবীর কারোর হবে না। ব্যাস, এরপর শুরু হয় প্ল্যানিং। প্রেরণা ভাবতে শুরু করে কিভাবে কিরণকে সব থেকে বেশি কষ্ট দিয়ে শেষ করা যায়। প্রেরণা চেয়েছিল এমন একটা মুহূর্ত তৈরি করতে যেখানে কিরণ তাকে পুরোপুরি বিশ্বাস করে তার কাছে ধরা দেবে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই সে আসল খেলাটা খেলবে। আর এই রিভেঞ্জের নেশা প্রেরণাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তার নিজের ভবিষ্যতের কথাও সে ভুলতে বসেছে। তার মাথায় তখন শুধু একটাই জিনিস ঘুরছে, কিরণের ফোনে ওই ছবিটা। যাই হোক, এরপর প্রেরণা কিভাবে কিরণকে তার বাড়িতে ডাকে, তারপর ওয়েস্টার্ন স্টাইলে করবে বলে বিছানার সাথে বেঁধে কিভাবে জ্যান্ত দিয়ে দেয়, সে তো ভিডিওর একদম শুরুতেই বললাম। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কি জানেন? কিরণ যখন ওই বিছানায় মরণ যন্ত্রণায় চিৎকার করছে, তাকে বাঁচানোর জন্য পাগলের মতো আকুতি মিনতি করছে, তখন বিছানার ঠিক পাশেই দাঁড়িয়ে প্রেরণা তার স্মার্টফোনটা দিয়ে গোটা ঘটনাটার ভিডিও করছিল, অত্যন্ত শান্তভাবে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে। ভাবতে পারছেন, কিরণকে জ্যান্ত প্রেরণার শান্তি হয়নি, সেটার আবার ভিডিও করছিল প্রেরণা। মানুষ রিভেঞ্জের নেশায় ঠিক কোন লেভেল অবধি যেতে পারে একবার ভাবুন।
যদিও প্রেরণা আগে থেকেই ঠিক করে রেখেছিল কিরণকে মারার পর সে নিজেও এই পৃথিবীতে আর থাকবে না, সেজন্য সে আগে থেকেই বাজার থেকে একটা শিশি আর কিছু ঘুমের ওষুধ এনে রেখেছিল। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তা হয় না। একটা সময় পর যখন পুরো ঘরটা কালো ধোঁয়ায় ভরে গেল, তখন সেই ধোঁয়া জানলার ফাঁক দিয়ে ঘরের বাইরে বেরোতে শুরু করলো। আর এই ধোঁয়া দেখে বাড়ির সামনে জড়ো হতে শুরু করলো আশেপাশের লোকজন। আশেপাশের প্রতিবেশীরা এসে দেখতে শুরু করলো এখানে কি হয়েছে। একজন প্রতিবেশী সাহস করে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়, কিন্তু ঘরের ভেতরে তখন কালো ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর কোনো মতে পাশের ঘর থেকে প্রেরণার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেই প্রতিবেশী প্রেরণাকে কোনো মতে সেখান থেকে উদ্ধার করে আনে এবং তড়িঘড়ি করে খবর দেয় পুলিশ এবং দমকলে। কিন্তু দমকল এসে যতক্ষণে আগুন নেভায়, কিরণ ততক্ষণে পোড়া ছাইয়ে পরিণত হয়ে গেছে। তখন পুলিশ প্রেরণাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে প্রেরণাও তখন ব্যাক টু ফর্ম, এবার তো তাকেও বাঁচতে হবে। তাই সে পুলিশকে বলে, আমি তো ওয়াশরুমে গেছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পাই, আর বেরিয়ে এসেই দেখি ঘর ভর্তি আগুন। কিভাবে কি যে হয়ে গেল আমি কিছুই জানি না। বাট প্রেরণার কথা শুনে পুলিশও প্রথমে ভাবে এটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট, শর্ট সার্কিট বা কোনো ইলেকট্রিক গন্ডগোল থেকে এটা হয়েছে। তাই পুলিশও প্রেরণাকে কোনো রকম সন্দেহ না করেই জিজ্ঞেস করে, ভেতরে যে ডেড বডিটা আছে ওটা কার? তখন প্রেরণাও খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমার এক কলিগ আমার বাড়িতে আড্ডা দিতে এসেছিল। এই সেই আরো নানান রকম কথা। প্রেরণার মতো অ্যামেচার অপরাধীরা আসলে জানে না পুলিশ এমনি এমনি হয় না, তাদের চোখকে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয়। অফিসাররাও খুব ভালো করেই জানতেন অ্যাক্সিডেন্ট হলে সাধারণত মানুষ বাঁচার জন্য চিৎকার করে বা পালানোর চেষ্টা করে, কিন্তু প্রেরণা সেসব কিছুই করেনি। তার উপর ওই ঘরটায় ঢুকেই পুলিশের সবার প্রথমে চোখে পড়ে ওই প্লাস্টিকের বোতলটা, যেটার তলায় এখনো কিছুটা পেট্রোল পড়ে আছে। তারপর যখন কিরণের পুড়ে যাওয়া শরীরটাকে পরীক্ষা করা হলো, তখন দেখা যায় তার হাত পা দড়ি বা বেল্টের মতো কোনো কিছু দিয়ে বাঁধা ছিল। তো এই সব কিছু দেখার পর পুলিশেরও আর কিছু বুঝতে বাকি রইল না। পরিষ্কার দেখা যাচ্ছে এটা একটা মার্ডার। এরপর পুলিশ যথারীতি বাইরের সিসিটিভি ফুটেজ চেক করে এবং একদম শিওর হয়ে প্রেরণাকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বলো এখানে কি হয়েছে? কিন্তু প্রেরণা তখনও নিজের অবস্থান থেকে অনড়। সে বারবার নিজেকে বদনসিব, অসহায়, অসুস্থ দেখানোর চেষ্টা করছিল। কিন্তু কফিনের শেষ পেরেকটা পোতা হলো প্রেরণার ফোনটা চেক করার পর। ফোনের গ্যালারিটা খুলতেই বেরিয়ে এলো সেই পৈশাচিক ভিডিও, যেখানে জলজ্যান্ত একটা মানুষ আগুনে পুড়ে মরছে আর কেউ পাশে দাঁড়িয়ে সেটার ভিডিও করছে। তখন আর প্রেরণার কাছে বলার মতো কিছুই রইল না। কান্নায় ভেঙে পড়ে প্রেরণা নিজেই নিজের অপরাধের কথা স্বীকার করে নিল। তবে জেরার মুখে প্রেরণা একটা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দেয়। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে সে ভিডিওটা কেন করেছিল, তখন প্রেরণা অত্যন্ত নিস্পৃহ গলায় বলে, সে ভেবেছিল এই ভিডিওটা কিরণের সেই এক্স গার্লফ্রেন্ডকে পাঠাবে। সে চেয়েছিল ওই মেয়েটাকে দেখাতে যে কিরণকে সে কতটা ঘৃণা করে এবং তাকে ঠকানোর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রতিহিংসার নেশা যে মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, প্রেরণা তার জলজ্যান্ত উদাহরণ। আজ 27 এপ্রিল। প্রেরণা বর্তমানে পুলিশ হেফাজতেই আছে। পুলিশ এই ঘটনাটাকে একটা কোল্ড ব্লাডেড মার্ডার হিসেবে দেখছে। প্রেরণার সেই স্মার্টফোন পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে, সেটার এখন পরীক্ষা নিরীক্ষা চলবে। কারণ এই কেসে এই ভিডিওটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। এছাড়াও ঘর থেকে উদ্ধার হওয়া পেট্রোলের বোতল, বিশেষ শিশি আর সিসিটিভি ফুটেজ, এই সব কিছু মিলিয়ে পুলিশের চার্জশিট এখন বেশ পোক্ত। তদন্তকারী অফিসারদের মতে প্রেরণা যেভাবে ঠান্ডা মাথায় তার প্রেমিককে মৃত্যুর ফাঁদে ফেলে ভিডিও রেকর্ড করেছিল, সেটা কোনো বিকৃত মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। তবে এই ঘটনাটা কিন্তু আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেছে। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে, আমরা যাকে ভালোবাসি, যে মানুষটার সাথে আমরা সারা জীবন কাটানোর স্বপ্ন দেখি, সেই মানুষটাকে কি আমরা সত্যি সত্যিই চিনি? যে সম্পর্কে মাত্র 15 দিন পেরোতে না পেরোতেই চিট করতে হয়, সেটা কি আদৌ কোনো সম্পর্ক? যদিও কিরণ হয়তো কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি যে এই চিটিং এর জন্য তার এই রকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। অন্যদিকে প্রেরণার এই প্রতিহিংসার আগুনে কিরণ তো পুড়লই, তার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেল দুটো পরিবার এবং প্রেরণার নিজের ভবিষ্যৎ। আচ্ছা, আপনাদের কি মনে হয়, এই কেসে দোষী কি একমাত্র প্রেরণাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা এই অবধি শেষ করছি।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটারও সাথে থাকবেন।